প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আজকের পাঠ পরিচিতি হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, ফসল চাষ পদ্ধতি। ফসল চাষ পদ্ধতির মধ্যে 4টি ফসল আছে: ধান চাষ, পাট চাষ, সরিষার চাষ, মাসকলাই চাষ। আজকে আমি তোমাদেরকে পাট চাষ পদ্ধতি পড়াবো। শিখন ফল। এই পাট চাষ পড়ে তোমরা যেটা জানতে পারবে, প্রথমত পাটের চাষ পদ্ধতি জানতে পারবে, পাটের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ ও দমন পদ্ধতি জানতে পারবে, পাট কাটা, আটি বাঁধা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, আঁশ শুকানো ও সংরক্ষণ সম্বন্ধে জানতে পারবে, পাটের অর্থনৈতিক গুরুত্ব জানতে পারবে। তাহলে এখন আলোচনা করি পাট চাষ পদ্ধতি। প্রথমত এখানে আমরা বলবো যে বাংলাদেশের ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পরিবাহিত উর্বর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে পাট জন্মে। এছাড়াও দেখা যাচ্ছে ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, বার্মা প্রভৃতি দেশেও পাট জন্মে। আর বাংলাদেশে পাটের উপর ভিত্তি করেই পাট শিল্প গড়ে উঠেছে। জমি নির্বাচন। উর্বর দোআঁশ মাটি পাট চাষের জন্য উপযোগী। আমরা জানি যে কোনো কৃষি ফসল উৎপাদন করতে চাই না কেন, সবচেয়ে উপযোগী মাটি হলো দোআঁশ মাটি। তবে বেলে ও এঁটেল মাটি ছাড়া সব জমিতেই পাট চাষ করা যাবে। যে জমিতে বর্ষার শেষের দিকে পলি পড়ে সে জমি পাট চাষের জন্য উত্তম। তোষা পাট উঁচু জমিতে চাষ করা হয়। দেশি পাট উঁচু ও নিচু দুই ধরনের জমিতেই চাষ করা যায়। চাষ উপযোগী পাটের জাতসমূহ: BJRI অর্থাৎ বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অনেকগুলো জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে হলো দেশি পাটের জাত 17টি, তোষা বা বগি পাটের জাত 16টি, কেনাফের জাত 2টি, মেস্তার 1টি জাত উদ্ভাবন করা হয়েছে। দেশি পাট এবং তোষা পাট, তোমাদের অনেকের কাছে এই নাম দুটা অপরিচিত। অর্থাৎ আমরা সবাই কিন্তু জানি যে পাট গাছ, পাটের ছবি দেখেছি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি দেশি ও তোষা পাটের মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেশি পাটের ছবি, তোষা পাটের ছবি। প্রথমত যদি আমরা উচ্চতার কথা বলি, সেক্ষেত্রে বলতে হবে যে দেশি পাট গাছটা একটু খাটো হয়ে থাকে তোষা পাটের তুলনায়, আর তোষা পাটটা দেখা যায় দেশি পাট গাছের চেয়ে লম্বা হয়ে থাকে। এখন আমরা স্বাদের কথা বলবো, যে যেটা হলো দেশি পাট শাক সেটা তেতো হয়ে থাকে বেশি, আর যেটা হলো তোষা পাট শাক সেটা কম তেতো হয়ে থাকে। এরপরে হলো যেটা দৃশ্যমান পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, ফল। আমরা দুটা পাটের ফল খেতেই আমরা দেখতে পাচ্ছি ফল দেখা যাচ্ছে। দেশি পাটের ফলের আকার আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাকার, আর তোষা পাটের যে ফলগুলো দেখতে পাচ্ছি সেটা হলো লম্বাটে। এরপরে হলো আমরা বলবো এখানে বীজের কথা। দেশি পাটের যে বীজ থাকে সেই বীজটা গাঢ় বর্ণের বা কালো হয়ে থাকে, আর তোষা পাটের যে বীজ থাকে সেই বীজটা নীলাভ সবুজ বর্ণের হয়ে থাকে। তাহলে আমরা জানলাম দেশি ও তোষা পাটের মধ্যে পার্থক্য। দেশি পাটের জাতসমূহ: CVL1 সবুজ পাট, CVE3 আশু পাট, CC45 জো পাট, D154 অ্যাটম পাট 38 ইত্যাদি। তোষা বা বগি পাটের জাতসমূহ: O4, O9897 ফাল্গুনী তোষা, CG
চীন, সুরাগ্রিন ইত্যাদি। কেনাফের জাতসমূহ HC1 জলি কেনাফ, HC95। মেস্তার জাতটি হল HS24 টানি মেস্তা। এখন তাহলে আমরা জেনে নেই যে পাটের জমি কিভাবে চাষ করা হয়। ফাল্গুন থেকে চৈত্র মাসে জমি তৈরি করা হয়। ফাল্গুন থেকে চৈত্র মাসে যখন এক পশলা বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়ার সাথে সাথেই পাটের জমিটাকে চাষ করতে হয়। আর পাটের জমি চাষের আগে দেখা যায় যে জমির মধ্যে রবি ফসল থাকে। রবি ফসল মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাসে যে সমস্ত ফসল লাগানো হয় সেগুলোকে বলা হচ্ছে কি রবি মৌসুমের ফসল। এখানে আমরা বলবো কিভাবে জমি তৈরি করা হয়। প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে মোটামুটি একই রকম। প্রথমত জমিতে চাষ দিতে হবে, 5 থেকে 6টি আড়াআড়ি চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে জমির মধ্যে মই দিতে হবে। মই দিলেই দেখা যাবে কি যে মাটির যে ঢেলা থাকবে সেই ঢেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখানে মনে রাখতে হবে পাটের বীজটাও অনেক ছোট। যেহেতু পাটের বীজ আকারে অনেক ছোট, এ কারণে জমি ভালোভাবে তৈরি করতে হবে। অর্থাৎ জমির মাটি যাতে করে মিহি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে কি যে বীজের অঙ্কুরোদ্গমও ভালো হবে। সার প্রয়োগ। পাটের জমিতে সঠিক সময়ে পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার ব্যবহার করে পাটের ফলন সহজেই বৃদ্ধি করা যায়। পাটের জমিতে সঠিক নিয়মে জৈব সার ব্যবহার করলে দেখা যাবে কি যে রাসায়নিক সারের পরিমাণ কম লাগে। বীজ বপনের 6 থেকে 7 সপ্তাহ পরে আবারও সার প্রয়োগ করতে হবে। এখানে দেখা যায় যে দ্বিতীয়বার ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। আর ইউরিয়া দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে গাছের কচি পাতা ও ডগায় প্রয়োগকৃত সার না লাগে। সার প্রয়োগের সময় মাটিতে যেন পর্যাপ্ত রস থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বীজ শোধন। প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে জমিতে বীজ বপনের আগে বীজ শোধন করে নিতে হয়। যদি বীজটা শোধন করে নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে যে চারাটা বড় হয় সেই চারার মধ্যে রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়ে থাকে। এ কারণে বীজ শোধন করে নিতে হবে। পাটের বীজ শোধনের জন্য রেডোমিল বা ক্যাপটান 75% বালাইনাশক ব্যবহার করা হয়। এক্ষেত্রে 1 কেজি পাটের বীজ নিতে হবে। নেওয়ার পরে 20 গ্রাম রেডোমিল বা ক্যাপটান 75% বালাইনাশক বীজের সাথে মিশে নিতে হবে। বীজ বপনের সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে যে পাটের বীজ আমরা কখন বপন করব। অবশ্যই 15 ফেব্রুয়ারি হতে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। সঠিক সময়ে পাটের বীজ না বুনলে গাছে অসময়ে ফুল আসে এবং ফলন কম হয়, পাটের গুণগত মানও কমে যায়। এখান থেকে কোশ্চেন হতে পারে যে কেন সঠিক সময়ে পাটের বীজ বপন করতে হয়, ব্যাখ্যা করো। বীজ বপন পদ্ধতি ও বীজ হার। পাটের জমিতে 2টি পদ্ধতিতে বীজ বপন করা হয়, সারিতে এবং ছিটিয়ে। আমরা একটা ছক দেখতে পাচ্ছি। সারিতে বপনের ক্ষেত্রে দেশি পাট 6 থেকে 7 কেজি বীজের প্রয়োজন হয় প্রতি হেক্টরে, যেখানে ছিটিয়ে বপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বীজের পরিমাণ লাগছে 8 থেকে 10 কেজি প্রতি হেক্টরে। তোষা পাটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সারিতে বপনের ক্ষেত্রে 4 থেকে 5 কেজি বীজ লাগছে প্রতি হেক্টরে, আর ছিটিয়ে বপনের ক্ষেত্রে আর একটু বেশি 6 থেকে 8 কেজি বীজ প্রতি হেক্টরে। এখানে দেখা যাচ্ছে যে সারিতে বপনের তুলনায় ছিটিয়ে বপনের ক্ষেত্রে বীজের পরিমাণটা বেশি লাগছে। কারণ হলো যে সারিতে যখন বীজ বপন করা হয় তখন সারিতে একটি দূরত্ব মেনটেন করা হয়, অর্থাৎ সারি থেকে সারির দূরত্ব, আর একটা হলো বীজ থেকে বীজের দূরত্ব।
যখন আমরা পাটের জমিতে সারিতে বপন করব, সেক্ষেত্রে একটা সারি থেকে আর একটা সারির দূরত্ব হবে 25 থেকে 30 সেন্টিমিটার। আর ওই সারির মধ্যে যে আমরা বীজটা বপন করব, সেই বীজ থেকে বীজের দূরত্ব হবে 7 থেকে 10 সেন্টিমিটার। তার মানে এই যে দূরত্বগুলা মেনটেন করে আমরা বীজ বপন করব, সেই ক্ষেত্রে কিন্তু বীজের অপচয়টা হবে না। যখন আমরা ছিটিয়ে বপন করব, তখন কিন্তু ইচ্ছামতো বীজ পড়বে, কোথাও বেশি পড়বে, কোথাও কম পড়বে। এ কারণেই দেখা যাচ্ছে ছিটিয়ে বপনের ক্ষেত্রে বীজের পরিমাণ বেশি লাগে। বীজ বপনের পর পরিচর্যা, এখানে অনেকগুলো পরিচর্যার কথা আমরা বলবো। চারা পাতলাকরণ ও আগাছা দমন, সেচ ও নিকাশ ব্যবস্থা, পোকা দমন, রোগ দমন, একটা একটা করে আমরা আলোচনা করি। প্রথমেই হলো চারা পাতলাকরণ। এরকম যে আমরা যখন জমিতে সারির মধ্যে পাটের বীজ বপন করব, বপন করার 15 থেকে 20 দিন পরে আমরা লক্ষ্য করব যে ওই সারির মধ্যে কতগুলো গাছ আছে। যদি দেখা যায় অনেক বেশি পরিমাণে ঘন চারা গাছ থাকে, সেক্ষেত্রে আবার লক্ষ্য করব যে কোনগুলো দুর্বল চারা গাছ। তাহলে চারা গজানোর 15 থেকে 20 দিন পর ঘন চারা থেকে দুর্বল চারাগুলো তুলে ফেলতে হবে। এটাকেই বলা হচ্ছে চারা পাতলাকরণ। এখন আসা যাক আগাছা দমনের কথায়। পাটের জমিতে 3 বার আগাছা দমন করা হয়। প্রথমবার 15 থেকে 20 দিন পর, দ্বিতীয়বার বীজ বপনের 35 থেকে 40 দিনের মধ্যে, তৃতীয়বার 45 থেকে 50 দিনের মধ্যে আগাছা দমন করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে আশানুরূপ ফলন পাওয়া যাবে। সেচ ও নিকাশ ব্যবস্থা, পাটের জমিতে যদি দেখা যায় যে জমির মধ্যে মাটির মধ্যে আর্দ্রতার পরিমাণ কম, সেক্ষেত্রে প্রয়োজনে সেচ দিতে হবে। আর যদি দেখা যায় যে জমিতে পানি জমে আছে, সেক্ষেত্রে অতিরিক্ত পানি নিকাশের ব্যবস্থা করতে হবে। পোকা মাকড় দমন, পাটের জমিতে অনেকগুলো পোকা দেখা যায়। বিছা পোকা, উড়চোঙা, ঘোড়া পোকা, চেলে পোকা, লাল মাকড়। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, উপরে লেখা আছে এখানে বিছা পোকা। পাট গাছ দেখতে পাচ্ছি, আর হলো দুটা পোকা দেখতে পাচ্ছি। যেটা প্রজাপতির মতো আমরা দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে এখানে মথ। আর নিচে একটা পোকা দেখতে পাচ্ছি, এটা হলো বিছা পোকার কীড়া। আমরা একটু পোকার জীবন চক্রটা আলোচনা করি। পোকার যদি জীবন চক্র আমরা পর্যায়গুলো দেখি, সেক্ষেত্রে দেখা যাবে প্রথমত ডিম। ডিম ফুটে যেটা বের হবে, সেটাকে বলা হচ্ছে যে কীড়া বা লার্ভা বা শুক্কির, তিনটা একই কথা। এগুলো যখন বড় হয়, তখন সেটা হয়ে যায় পিউপা। পিউপা অর্থাৎ পুত্তলি বা মুক্কিট। এগুলো যখন বড় হয়ে যায়, তখন সেটা পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। আর এখানে আমরা পূর্ণাঙ্গ মথ দেখতে পাচ্ছি। এখন আমরা জেনে নেই যে বিছা পোকা কিভাবে ফসলের ক্ষতি করে। এই বিছা পোকাটা কচি ও বয়স্ক সব পাতায় খেয়ে ফেলে। স্ত্রী মথ পাটের পাতার উল্টা পিঠে গাদা করে ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর প্রায় 6 থেকে 7 দিন পর্যন্ত বাচ্চাগুলো পাতার উল্টা দিকে দলবদ্ধভাবে থাকে। দলবদ্ধভাবে থাকা অবস্থায় কীড়াগুলো পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা পাতলা পর্দার মতো করে ফেলে এবং আক্রান্ত পাতাগুলো দূর থেকেই সহজে দৃশ্যমান হয়। আক্রমণ ব্যাপক হলে এরা কচি ডগাও খেয়ে ফেলে। দমন পদ্ধতি, আমরা কিভাবে বিছা পোকা দমন করতে পারি। প্রথম পয়েন্ট আমাদের এখানে ডিমের গাদা সহ পাতা ধ্বংস করা। ডিমের গাদা বলতে এখানে বোঝানো হচ্ছে যে অনেকগুলো ডিম যখন একসাথে থাকে, তখন সেটাকে বলা হয় ডিমের গাদা। পাটের পাতায় ডিমের গাদা দেখলে ডিমের গাদা সহ পাতা তুলে ধ্বংস করতে হবে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কীড়াগুলো ধ্বংস করা। আক্রমণের প্রথম পর্যায়ে যখন ডিম থেকে বের হওয়া কীড়াগুলো দলবদ্ধভাবে থাকে, তখন পোকাসহ পাতাটি তুলে পায়ে পিষে
গর্তে চাপা দিয়ে অথবা অল্প কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মারতে হবে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে পুত্তলিগুলো পোকাখাদক পাখি দ্বারা ধ্বংস করা। আমি তোমাদেরকে বুঝিয়েছি পুত্তলি কাকে বলে। পাট কাটার পর শুকনো জমি চাষ করলে মাটির নিচে লুকিয়ে থাকা পুত্তলিগুলো বের হয়ে আসে, যা পোকা খাদক পাখি খেয়ে ফেলে। 4 নম্বরে হলো প্রতিবন্ধক নালা তৈরি করা। বিছা পোকা যে জমির মধ্যে আক্রমণ করবে সেই জমির চারিদিকে নালা তৈরি করতে হবে। সেই নালার মধ্যে হলো কেরোসিন মিশ্রিত পানি রাখতে হবে। পোকা যখন আক্রান্ত ক্ষেত থেকে পাশের ক্ষেতে যাবে তখন সে প্রতিবন্ধক নালায় পড়ে যাবে এবং সেখানেই মারা যাবে। 5 নম্বরে হলো রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা। আমরা নির্ধারিত মাত্রায় রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করেও পোকা দমন করতে পারি। পাটের জমিতে আরো কিছু পোকামাকড় দেখা যায়। ছবিতে দেখতে পাচ্ছি আমরা উড়চুঙা, চেলে পোকা, ঘোড়া পোকা এবং লাল মাকড়। এগুলো দেখা দিলে এগুলো দমনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম পোকা দমন। এখন আমরা আলোচনা করব পাটের রোগ নিয়ে। পাটের জমিতে অনেকগুলো রোগ দেখা যায়। কাণ্ড পচা, কালো পট্টি, গোড়া পচা, শুকনা ক্ষত, এই রোগগুলো দেখা দেয়। আজকের ক্লাসে আমি তোমাদেরকে 3টা রোগ নিয়ে আলোচনা করব: কাণ্ড পচা, কালো পট্টি রোগ, শুকনা ক্ষত রোগ। প্রথমত আমি তোমাদেরকে এই 3টা রোগের কারণ এবং লক্ষণ বুঝিয়ে দিব। এরপরে একসাথে 3টা রোগের দমন পদ্ধতি আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রথমেই হলো পাটের কাণ্ড পচা রোগ। একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, পাট গাছ দেখতে পাচ্ছি, কাণ্ডে আমরা কালো কালো দাগ দেখতে পাচ্ছি। প্রথমত জানবো এখানে যে এই কাণ্ড পচা রোগের কারণ কি, অর্থাৎ এই রোগটা ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। পাটের কাণ্ড পচা রোগটা ছত্রাকের আক্রমণে হয়। লক্ষণ: যদি কাণ্ড পচা রোগ হয়ে থাকে সেক্ষেত্রে কি কি লক্ষণ আমরা দেখতে পাবো? পাতা ও কাণ্ডে গাঢ় বাদামি রঙের দাগ দেখা যায়। এই দাগ গাছের গোড়া থেকে আগা পর্যন্ত যে কোনো অংশেই দেখা দিতে পারে। দাগগুলোতে অসংখ্য কালো বিন্দু দেখা যায়, আর এই কালো বিন্দুর মধ্যেই ছত্রাক জীবাণু থাকে। কখনো কখনো আবার দেখা যাবে যে আক্রান্ত স্থানে গোটা গাছই ভেঙে পড়ে। আর একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে যে কাণ্ড পচা রোগটা কেনাফ ও মেস্তা পাটেই বেশি দেখা যায়। পাটের কালোপট্টি রোগ। কালোপট্টি রোগের আমরা ছবি দেখতে পাচ্ছি এখানে, যে কালো একটা ব্যান্ডের মতো বা পট্টির মতো দেখা যাচ্ছে, একটা কাণ্ড আছে। আচ্ছা, এখানেও যে এই রোগটা কিসে আক্রমণে হয়ে থাকে, রোগের কারণ হলো এখানেও ছত্রাক। পাটের যদি কালোপট্টি রোগ হয় সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়? আর এটাও হলো মোটামুটি কাণ্ড পচা রোগের মতোই, তবে এতে কাণ্ডে কালো রঙের বেষ্টনীর মতো দাগ পড়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আক্রান্ত স্থানে ঘষলে হাতে কালো গুড়ার মতো দাগ লাগে। এ রোগে গাছ শুকিয়ে মারা যায়। পাটের শুকনা ক্ষত রোগ। আমরা দেখতে পাচ্ছি ছবিতে পাটের শুকনা ক্ষত রোগ, আর এ রোগের কারণও হলো ছত্রাক। শুকনা ক্ষত রোগ হলে আমরা যে লক্ষণগুলো দেখতে পাই সেটা হলো যে চারা অবস্থায় আক্রমণ করলে চারা মারা যায়। বড় গাছের কাণ্ডে কালচে দাগ পড়ে। আক্রান্ত স্থান ফেটে যায়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আক্রান্ত স্থান ফেটে গিয়েছে এবং ক্ষতের স্থানে জীবাণু সৃষ্টি হয়। আক্রান্ত ফলটাও কালো ও আকারে ছোট হয়ে থাকে এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে পাটের যে আঁশ থাকবে সেই আঁশটা নিম্নমানের হবে। ছাত্রছাত্রীরা, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই শুকনো ক্ষত রোগটা কোন পাটে দেখা যায়। ভালো করে মনে রাখো, শুকনো ক্ষত রোগটা হলো দেশি জাতের পাটেই দেখা যায়। তাহলে এখন আমরা জানবো যে এই রোগগুলো কিভাবে প্রতিকার বা দমন করা যায়। 1 নম্বরে প্রথমে আমরা বলবো যে জমির আগাছা, আবর্জনা ও পরিত্যক্ত গাছের গোড়া উপড়িয়ে পুড়িয়ে ফেলতে হবে।
এরপরে হলো যখন আমরা জমিতে বীজ বপন করব, বীজ বপনের আগে বীজ শোধন করে নিতে হবে। নীরব গাছ থেকে বীজ সংগ্রহ করা, তার মানে এমন গাছ থেকে আমরা বীজ সংগ্রহ করব যেই গাছে কোনো রোগের আক্রমণ হয়নি। জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, রোগ দেখা দেওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা এবং রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা। পাট কাটা ও আটি বাঁধা, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পাট ম্যাচিউর হয়ে গেছে। যখন গাছে ফুল আসবে, মানে পাট গাছে ফুল আসবে, তখন বুঝতে হবে পাট কাটার সময় হয়েছে। সঠিক সময়ে পাট না কাটলে পাটের গুণ ও ফলন উভয়ই কমে যায়। এ কারণে বলা হচ্ছে যে আষাঢ় থেকে শ্রাবণ মাসে দেশি পাট কাটতে হয়, আর শ্রাবণ থেকে ভাদ্র মাসে তোষা পাট কাটতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে দুজন ব্যক্তি পাট কাটছে। পাট কেটে তারা আটি বেঁধে জমির মধ্যেই রেখে দিচ্ছে। এখানে আমরা মনে রাখবো যে পাট কাটার পরে যে আটিগুলো করা হবে সেই আটিগুলো 10 কেজি ওজনের হবে এবং আটি বাঁধার পর আটিগুলো জমির মধ্যেই দাঁড় করিয়ে রাখতে হবে 3 থেকে 4 দিন। যখন 3 থেকে 4 দিন আটিগুলো জমির মধ্যে দাঁড় করিয়ে রাখা হবে, তখন এই পাট গাছের মধ্যে যে পাতা থাকবে সেই পাতাগুলো কিন্তু জমিতেই ঝরে যাবে, আর এই পাতাগুলো মাটির সাথে মিশে পচে জৈব সারে পরিণত হবে। পাট জাগ দেয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য। পাট জাগ দেয়া, প্রথমেই তাহলে আমরা জেনে নেই পাটের জাগ দেওয়া বা জাগ কাকে বলে। প্রথমত 10 থেকে 15টি আটি একদিকে গোড়া রেখে তারপর উল্টা দিকে গোড়া রেখে আরো আটি পানির উপরে সাজাতে হবে, একেই পাটের জাগ বলে। বুঝতে পারলাম তাহলে আমরা পাটের জাগ কাকে বলে। তবে লক্ষ্য রাখতে হবে যে জাগের উপর 30 সেন্টিমিটার ও নিচে 60 সেন্টিমিটার পানি থাকে। আর যখন জাগ দেওয়া হচ্ছে তখন এই পাটের আঁশগুলো দ্রুত পচানোর জন্য বলা হচ্ছে যে 100টি আটির উপরে 1 কেজি যদি ইউরিয়া সার ছিটিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে তাড়াতাড়ি পচবে। পাট দেওয়ার জন্য, জাগ দেওয়ার জন্য বিল, খাল বা নদীর মৃদু স্রোতযুক্ত পরিষ্কার পানি সর্বাপেক্ষা উত্তম। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাটের আটিগুলো পানির মধ্যে রাখা হয়েছে। কিছু পাটের আটির গোড়া একদিকে, ঠিক তার উল্টো দিকে আরো কিছু পাটের আটির গোড়া। আর আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা বাঁশের খুঁটি পানির মধ্যে পুঁতে দেওয়া হয়েছে এবং রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর আটিগুলোর উপরে পাথর চাপা দেওয়া হয়েছে এবং তার উপরে কচুরি পানা দিয়ে ঢেকে রাখা হয়েছে।